আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি করোনা কবলিত নতুন পৃথিবীতে যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সবাই সুস্থ আছো। আমি মোহাম্মদ ফিরোজুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক, আরবি ও ইসলামী স্টাডিজ বিভাগ, তোমাদের আজকের অনলাইন ক্লাস পরিচালনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ইসলামের নৈতিকতা ও মূল্যবোধ বা ইথিক্স অ্যান্ড ভ্যালুজ ইন ইসলাম পেপারের উপর আলোচনা করব। তোমরা ছবিগুলো প্রত্যক্ষ করো। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একজন মহিলার পক্ষে তার কোনো স্বজন বখাটেদের সাথে ঝগড়া করছে। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বখাটেরা একজন মহিলাকে ফিজিক্যালি ইনসাল্ট করছে। তৃতীয় ছবিটা তো আমরা একই দেখতে পাচ্ছি, একজন মহিলাকে বখাটেরা শারীরিকভাবে নির্যাতন করছে এবং তার ওড়না টেনে নিয়ে যাচ্ছে। চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি নির্যাতিত মহিলারা বখাটেপনার বিরুদ্ধে প্রতিবাদ সংবলিত প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এই স্লাইডটিতেও চারটি ছবি আছে। প্রথম ছবিতে মহিলাদেরকে রাস্তার পাশে দাঁড়ানো বখাটেরা উত্ত্যক্ত করছে। দ্বিতীয় ছবিতেও তিনজন মহিলাকে রাস্তার পাশে বসে থাকা বখাটেরা উত্ত্যক্ত করছে এবং তৃতীয় স্লাইডটিতেও আমরা দেখতে পাচ্ছি একটু ব্যতিক্রম। সেখানে মেয়েদের আর্ম কমব্যাট ট্রেনিং চলছে। চতুর্থ স্লাইডটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে বখাটেদের বখাটেপনার বিরুদ্ধে তাদের বখাটের ফাঁসির দাবিতে মেয়েরা মিছিল বের করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ছবিগুলো দেখে বুঝতে পারছো আজকে আমাদের পাঠ শিরোনাম কি হবে। আমরা আজকে আলোচনা করব ইভ টিজিং। এই বিষয়ের উপর আমাদের আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে। আসো, আজকের ক্লাস সম্পন্ন করলে আমরা কি জ্ঞান অর্জন করতে পারি আজকের ক্লাসটা থেকে সে বিষয়টা, অর্থাৎ অন্য কথা আমরা বলতে পারি আমাদের শিখন ফলটা কি হবে। আমরা ইভ টিজিং এর সংজ্ঞা বলতে পারবো আজকের ক্লাস শেষে, এবং এই ইভ টিজিং বিষয়ে ইসলামের নির্দেশনাটা কি, ইসলাম কি বলতে চায় ইভ টিজারদের সম্পর্কে আমরা আজকের ক্লাস শেষে জানতে পারবো। ইভ টিজিং এর কারণ, কেন সমাজে ইভ টিজিং এর মাত্রা বেড়ে যাচ্ছে, সমাজের যুব সমাজের নৈতিক অধঃপতন ঘটছে, এবং আমরা বর্ণনা করতে পারবো সমাজে ইভ টিজিং এর সুদূর প্রসারী কুফল সম্পর্কে, এবং আমরা ইভ টিজিং প্রতিরোধে কি কি উপায় অবলম্বন করতে পারি সে সম্পর্কে আজকের ক্লাস থেকে আমরা জানতে পারি। এখন আসো আমাদের মূল আলোচনা আমরা শুরু করি। ইভ টিজিং কি? যে ইভ টিজিং আমরা বলছি, এটি দুটো ইংরেজি শব্দের যৌগিক রূপ, ইভ এবং টিজিং। পবিত্র বাইবেলে ইভ বলতে হযরত হাওয়া আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। কালের পরিক্রমায় আজকে নারী জাতিকে বোঝানো হচ্ছে ইভ। আর টিজিং শব্দের আবেদনিক অর্থ হচ্ছে ঠাট্টা করা, বিরক্ত করা, বিব্রত করা, যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট,
ইত্যাদি। সুতরাং আমরা সহজভাবে ইভটিজিং বলতে যেটা আমরা বুঝি, নারীদেরকে অন্যায়ভাবে অঙ্গভঙ্গির মাধ্যমে, শারীরিকভাবে বা বিরক্ত উত্ত্যক্ত করার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, চোখের ইশারা মাধ্যমে, আধুনিক যুগে আমরা বলতে পারি যে টেক্সট মেইলের মাধ্যমে, আধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস ইউজের মাধ্যমে নারীদেরকে যদি হয়রানি করা হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকে ইভটিজিং। আমাদের বাংলাদেশ হাইকোর্ট প্রদত্ত ইভটিজিং এর যুগান্তকারী সংজ্ঞা আমরা এখানে আলোচনায় আনতে পারি, যদিও সংজ্ঞাটা অত্যন্ত লম্বা, কিন্তু আমাদের আলোচনার গুরুত্বের জন্য এই সংজ্ঞাটা এখানে উপস্থাপনের দাবি রাখি। 2011 সালের 26 জানুয়ারি হাইকোর্ট বিভাগ একটা রায় প্রদান করে। সেই রায় অনুসারে ইভটিজিং বা যৌন হয়রানি ও নিপীড়ন বলতে বোঝায় শারীরিক স্পর্শের মতো অপ্রত্যাশিত যৌন আকাঙ্ক্ষামূলক ব্যবহার, প্রশাসনিক অশালীন অঙ্গভঙ্গি, কর্তৃত্বমূলক অথবা পেশাগত ক্ষমতার অপব্যবহার করে যৌন সম্পর্ক স্থাপনের উদ্যোগ বা চেষ্টা, যৌন ইঙ্গিতপূর্ণ ভাষাগত আচরণ, যৌন সম্পর্কের দাবি বা অনুরোধ, পর্নোগ্রাফি প্রদর্শন, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা অঙ্গভঙ্গি, অশালীন ভাষায় প্রয়োগ সহ যৌন কামনা থেকে হয়রানি, চিঠি, টেলিফোন, মোবাইল ফোন, SMS, পোস্টার, নোটিশ, কার্টুন, বেঞ্চ, চেয়ার, টেবিল, নোটিশ বোর্ড বা দেয়ালে লিখনের মাধ্যমে উত্ত্যক্ত করা, ব্ল্যাকমেইলিং এবং চরিত্র হরণের উদ্দেশ্যে স্থির বা ভিডিও চিত্র ধারণ, লিঙ্গীয় ধারণা থেকে বা যৌন হয়রানির উদ্দেশ্যে শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক ও সাংগঠনিক তৎপরতায় বাধা প্রদান, প্রেমের প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে চাপ সৃষ্টি, হুমকি প্রদান, মিথ্যা ও প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা, এই সব কিছুই মূলত ইভটিজিং। আমরা ইভটিজিংকে নারী নির্যাতনের আরেকটা নতুন সংস্করণও আমরা বলতে পারি। এখানে যতগুলো কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই সংজ্ঞাতে, এগুলো প্রত্যেকটা বিষয় যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই এগুলো নারী নির্যাতনেরই বিকল্প। এবার আসা যাক ইভটিজিং সম্পর্কে পবিত্র কোরআনের নির্দেশনা কি আমরা তা জেনে নিই। ইসলাম সমাজে নারীদের প্রতি যৌন নির্যাতন, হয়রানি বা এ জাতীয় সকল অশ্লীলতাকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা যদি এক পেছনের দিকে তাকাই আমরা দেখতে পাই যে ইসলাম পূর্ব যুগে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে আরব বিশ্ব নয়, শুধু বিশ্বের পৃথিবীর বিভিন্ন জায়গায় নারীরা নির্যাতিত, নিষ্পেষিত ছিল। আরব বিশ্ব ঠিক একই, নারীরা নির্যাতিত এবং নিষ্পেষিত ছিল। তাদের আর্থ সামাজিক রাজনৈতিক শিক্ষা বা স্বাস্থ্যের কোনো অধিকার তাদের ছিল না। নারীদেরকে মানুষ হিসেবেও গণ্য করা হতো না। কোনো পরিবারে যদি নারী শিশু জন্মগ্রহণ করত, মেয়ে শিশু জন্মগ্রহণ করত, সেটাকে অত্যন্ত লজ্জাকর মনে করা হতো এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেয়ে শিশু জন্মগ্রহণ করলে লোক লজ্জার ভয়ে মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর এবং নবুয়ত প্রাপ্তির পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলাম নারীকে তার নির্যাতন
নিষ্পেষণের সেই প্রাচীর থেকে মুক্ত করেছে, মুক্ত করে স্বাধীনতার মুক্ত বাতাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। ইসলাম নারীকে মাতৃত্বের মহান মর্যাদা দিয়ে নারীর তথা মায়ের পদতলে সন্তানের বেহেশতের ঘোষণা দিয়েছে। এবং আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখতে পাই যে তিনি তার দুধমা হালিমা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাকে তার চাদর বিছিয়ে দিলেন তার চাদর উপর বসার জন্য। ঠিক এমনি ভাবে তিনি তার স্ত্রীদেরকেও অত্যন্ত সম্মান দিতেন, তার স্ত্রীদের অধিকার মর্যাদার ব্যাপারেও অত্যন্ত সচেতন ছিলেন। তাই আসো আমরা পবিত্র কোরআনের নির্দেশনা কি এ ব্যাপারে আরো ঘনিষ্ঠভাবে দেখি। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অর্থাৎ হে রাসূল আপনি বলুন, আমার প্রভু যাবতীয় প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল কর্মকাণ্ড, পাপমূলক কাজ এবং অন্যায়ভাবে বাড়াবাড়িকে নিষিদ্ধ করেছেন। এছাড়াও একে অপরকে উত্ত্যক্ত করা, উপনামে ডাকা, উপহাস করা, ঠাট্টা, বিদ্রূপ, টিটকারি, চোখে ইশারা ইঙ্গিতে কেউ কাউকে অপদস্থ করা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, অর্থাৎ তোমরা পরস্পরকে দোষারোপ করবে না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও পবিত্র কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাসূল আপনি বিশ্বাসীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। এই আয়াত দ্বারা আরো একটা বিষয় আমরা জানতে পারি। এই আয়াত দ্বারা পর্দার বিষয়টি, অর্থাৎ পর্দা যে শুধুমাত্র নারীর জন্যই বাধ্যতামূলক তা নয়, পুরুষকেও পর্দা করতে হবে, এই আয়াতে এটাই প্রতিমান করে। অর্থাৎ কোনো গায়রে মাহরাম নারী যদি কোনো পুরুষের দৃষ্টিগোচরে আসে, কোনো পুরুষ, তাহলে তার দায়িত্ব, তার প্রতি নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সে তার দৃষ্টিকে নিচের দিকে নামিয়ে ফেলে, তার দৃষ্টিকে সংযত করে। কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজ, আমাদের এই সমাজ পর্দার বিষয়টা পুরোপুরি নারীর উপর চাপিয়ে দিতে চায়। ইসলাম যে পুরুষের উপর পর্দার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে, সে ব্যাপারে তারা অত্যন্ত অসচেতন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনের আয়াত দ্বারা এটাই উপলব্ধি করা যায় যে আমাদেরকে নারীদের প্রতি কটাক্ষ, ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাদের প্রতি অসৎ আচরণ করা তো দূরের কথা, তাদের দিকে খারাপ নজর নিয়ে, খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের দিকে তাকাতেও ইসলাম তথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। সুতরাং আল্লাহর এই নিষেধ মানা পুরুষদের জন্য অপরিহার্য। আমরা এবার আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে একটু অবলোকন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন। মানুষের প্রতি খারাপ ও অসৎ ব্যবহারের পরিণতি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ মান তারাকাহুন নাসু ইত্তিকাআ শাররিহি, অর্থাৎ কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে আল্লাহর নিকট নিকৃষ্ট হবে সে ব্যক্তি যার বদ অভ্যাসের কারণে, যার বদ স্বভাবের কারণে
মানুষ তাকে পরিত্যাগ করে। সুতরাং যারা ইভটিজিং করছে তারা এক ধরনের অপর মানুষের প্রতি, নারীদের প্রতি অসৎ আচরণ করছে। এই অসৎ আচরণের প্রেক্ষিতে মানুষ তাদেরকে পরিত্যাগ করে, তাদেরকে ভয় করে। তারা যে পথে যেখানে তারা অবস্থান করে সেই পথ দিয়েও মানুষ চলাফেরা করতে চায় না। সুতরাং আখিরাতের তাদের পরিণতি অত্যন্ত নিকৃষ্টতর পর্যায়ে পৌঁছাবে। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসংযত দৃষ্টি হচ্ছে ইবলীসের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর। যে ব্যক্তি আমাকে ভয় করে তা ত্যাগ করবে, আমি তার বদলে তাকে এমন ঈমান দান করব যার স্বাদ সে নিজের হৃদয়ে অনুভব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, ফাজানাল আইন আন-নাজরু ওয়া জানাল লিসান আন-নাতক, অর্থাৎ চোখের ব্যভিচার হচ্ছে কোন নারীর প্রতি কুদৃষ্টিতে তাকানো, আর মুখের ব্যভিচার হচ্ছে খারাপ উদ্দেশ্য, খারাপ মনোবাঞ্ছা নিয়ে কোনো নারীর সাথে কথা বলা, নারীকে উত্ত্যক্ত করা। সুতরাং আমরা সবাই জানি ইসলামে ব্যভিচারের কি শাস্তি। সুতরাং এই ব্যভিচারমূলক কর্মকাণ্ড থেকে আমাদের যুব সমাজকে, আমাদের সমাজের এই এই ঘৃণিত এই গ্রুপকে, তাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে। আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনে ইভটিজিং এর কুফল অ্যাকচুয়ালি বলে শেষ করা যাবে না। আমার আলোচনাকে সংক্ষিপ্ত করার জন্য আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি এখানে উপস্থাপন করছি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হয় এই ইভটিজিং এর কারণে। যারা আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গামী আমাদের মেয়েরা আছে, তারা ভয়ে স্কুল, কলেজে স্বাচ্ছন্দ্যে যেতে সাহস করে না। কর্মজীবী নারীদের স্বাধীনভাবে কর্মক্ষেত্রে গমনাগমনে বাধার সৃষ্টি হয়। একইভাবে আমাদের সমাজের একটা বিরাট একটা অংশ, নারীদের একটা অংশ এখন মোটামুটি চাকরি বাকরি করে। এই ইভটিজিং এর কারণে, পথের এই সমস্যার কারণে তারাও স্বাধীনভাবে কর্মক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে তারা নিরাপদ বোধ করে না। অভিভাবক মহলে মেয়েদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হয়। আমরা যারা কন্যা সন্তানের পিতা, আমরা আমাদের মেয়েদেরকে স্কুল, কলেজ অথবা কর্মক্ষেত্রে পাঠিয়ে আমরা সুস্থির আমরা থাকতে পারি না। আমাদের মধ্যে একটা সব সময় দুশ্চিন্তা কাজ করে, যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়েটি বাসায় ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তার আমাদের শেষ থাকে না। অনেক প্রতিবাদী পিতামাতাকে সন্তানের হাতে নির্যাতিত, এমনকি খুনও হতে হয়েছে। মেয়েরা যখন পথে ঘাটে যখন নির্যাতনের শিকার হয়, ইভটিজিং এর শিকার হয়, খবর পেলে পিতামাতা তাদেরকে উদ্ধার করার জন্য যায়, বা বড় ভাই অথবা ছোট ভাই উদ্ধার করার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে পিতামাতাকে এই সন্ত্রাসীর হাতে নির্যাতিত হতে হয়। ভাইদেরকে, বোনদেরকে উদ্ধারের জন্য গিয়ে সেখানে নির্যাতিত। এমনকি দেশে একাধিক ঘটনা, খুনের ঘটনাও ঘটেছে এই ইভটিজারদের হাতে। নির্যাতিতা নারীদের অনেকেই লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আমাদের সমাজ অনেকটা উল্টো। যারা নির্যাতন করেছে, যারা ইভটিজার, তাদের প্রতি সমাজ কোনো শক্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে কুণ্ঠাবোধ করে। অপরদিকে নির্যাতিতা মেয়েদেরকে সমাজ নানাভাবে কটাক্ষ করে থাকে। এই লোকলজ্জা, এই কটাক্ষের ভয়ে অনেক সময় দেখা যায় সমাজে অনেক সম্ভাবনাময় মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়, যা আমাদের জন্য মোটেই। এখানে আমরা এই আলোচনার প্রেক্ষিতে একটা একক কাজ দিচ্ছি তোমাদেরকে।
একটা ছবি এখানে দেওয়া হয়েছে। উপযুক্ত ছবিটি পর্যবেক্ষণ পূর্বক উত্তর দাও। এটা পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে উত্তর দিবে এটি কিসের ছবি এবং এই ব্যাপারে পবিত্র কোরআনের বিধান বর্ণনা করো। তুমি যদি বাসায় খাতায় যদি এটা লিখতে পারো তাহলে বুঝতে হবে যে তুমি আমাদের আলোচনা, আমাদের আজকের আলোচনা বুঝতে পেরেছ। আর আমি আবার বলছি, এই ছবিটা প্রত্যক্ষ করো, প্রত্যক্ষ করে তোমাকে এটা সহজ বিষয়, যদি একটু চিন্তা করো, যদি মনোযোগ থাকে আজকে অনলাইন ক্লাসে, তাহলে তুমি বলতে পারবে এই ছবিটা কিসের এবং এই ব্যাপারে যে বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছবিটা, এই বিষয়ের ব্যাপারে পবিত্র কোরআন কি বলেছে, পবিত্র কোরআনের নির্দেশনা কি। আমরা একটু আগে পবিত্র কোরআনের আয়াত পড়েছি। আমাদের সমাজে ইভটিজিং হচ্ছে, এর কারণ কি, কেন সমাজে এইভাবে, বিশেষ করে 2005 থেকে আজকের এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে ইভটিজিং ব্যাপকভাবে মহামারী আকারে দেখা দিচ্ছে। ইতিপূর্বেও ছিল, তবে এত ব্যাপক ছিল না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ইভটিজিং ব্যাপক হারে দেখা দিচ্ছে। আমরা যারা কন্যা সন্তানের বাবা আছি, আমাদের রীতিমতো ভীতির মধ্যে আমাদেরকে থাকতে হবে। সুতরাং কেন ইভটিজিংটা হচ্ছে, একটা এর পেছনে কি কারণ থাকতে পারে, সেই বিষয়টা আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আমরা সাধারণত দেখে যদি চিন্তা করি, তাহলে আমরা আমাদের মূল্যবোধের অবক্ষয়, আমাদের মানবিক যে মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে, দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আমরা ধর্মীয় অনুশাসনের প্রতিও আমাদের কোনো লক্ষ্য নাই, এবং আমাদের যে সামাজিক আচার আচরণ, সামাজিক আমাদের মূল্যবোধ আছে, সেগুলোর প্রতি আমাদের সেই শ্রদ্ধাবোধ, সেই নির্দেশনা পালনের মতো মানসিকতা আমাদের নেই। আমরা দেখতে পাই আমাদের নৈতিক শিক্ষার বড় অভাব। আমরা এদেশে যারা আছি, হয় কেউ মুসলিম অথবা হিন্দু অথবা খ্রিস্টান, কোনো না কোনো ধর্মের সাথে আমরা সম্পৃক্ত আছি। প্রত্যেকটা ধর্মই নারী নির্যাতন, নারীর প্রতি খারাপ আচরণকে ঘৃণা করে, নারীদের প্রতি সদাচরণের জন্য, সুন্দর ব্যবহারের জন্য প্রত্যেক ধরনের শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু সেই শিক্ষার প্রভাব আমরা আমাদের জীবনে দেখতে পাচ্ছি না। আমাদের জীবনে কোনো ধরনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের নৈতিক শিক্ষার অভাবকেও আমরা বলতে পারি যে এই ইভটিজিং এর অন্যতম কারণ। এরপর আছে আমাদের নারী পুরুষের অশালীন পোশাকেরও একটা বিষয় আছে। আমাদের পোশাক আশাকের শালীনতা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আমাদের মায়েদেরকে আজকে রাস্তাঘাটে আমরা যেভাবে দেখতে পাই, কিন্তু আমরা আমাদের দাদা, আমাদের দাদিদেরকে, আমাদের নানীদেরকে সেই পোশাকে আমরা দেখতে পাই না। তারা অত্যন্ত রেখে ঢেকে, নিজেদেরকে রেখে ঢেকে প্রয়োজনের তাগিদে রাস্তায় বের হতেন। তো আজকে সেই পোশাক আশাকে, পুরুষেরও যেমন পোশাকের মধ্যে শালীনতা নেই, নারীদের পোশাকের মধ্যে শালীনতা নাই। তো ইসলাম বলেছে লিবাস তাকওয়ার কথা বলছে, নারী পুরুষ উভয়কে লিবাস তাকওয়া, তাকওয়ার পোশাক পরবে, যে পোশাকে শরীরের, যেটাকে আমরা আমাদের ধর্মীয় ভাষায় বলি সতর, সতর ঢাকা যাবে, সেই ধরনের পোশাক নারী পুরুষ উভয়ে পরিধান করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নারীরাও অবনতিশীল অবস্থার মধ্যে আছে, পুরুষরাও অবনতিশীল অবস্থার মধ্যে আছে। উভয়কে, নারী পুরুষের পোশাকের ক্ষেত্রে আমরা তাদেরকে সচেতন করা উচিত। আকাশ সংস্কৃতির প্রভাব উপেক্ষা করা যায় না। আমাদের ডিশের মাধ্যমে বা এখন ওয়াইফাই এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা ঘর এখন মিনি সিনেমা হল, এবং আকাশ সংস্কৃতির সুবাদে আমরা বিদেশি যে সমস্ত সিনেমা নাটকগুলো দেখি, এগুলো আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের রাষ্ট্রিক, আমাদের যে নর্মস আছে, এগুলোর সাথে খাপ খায় না। আমরা আমরা বাংলাদেশের মানুষ ধর্মীয়, আমরা তো আগেই বললাম আমরা বিভিন্ন ধর্মের মানুষ আছি, আমরা প্রত্যেকেই
ধর্ম আচরণে বিশ্বাসী, ধর্মনিষ্ঠ আমরা প্রত্যেক ধর্মের মানুষ, হিন্দু বলি, মুসলিম বলি, খ্রিস্টান বলি, ধর্ম আচরণে বিশ্বাসী। কিন্তু আকাশ সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের আমাদের সেই ক্ষেত্রেও আমাদের অবনতি হচ্ছে। সুতরাং আকাশ সংস্কৃতির নিয়ন্ত্রণ যদি করতে না পারি তাহলেও আমাদের জন্য প্রবলেম আছে। ইলেকট্রনিক্স মিডিয়ার অশালীন অনুষ্ঠান প্রচার, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়াগুলো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত। মিডিয়াগুলো নারীদেরকে তাদের বিজ্ঞাপনের পণ্য হিসেবে ইউজ করতেছে নানাভাবে। মিডিয়াতে এমন কোনো প্রোগ্রাম নেওয়া উচিত নয় যে প্রোগ্রামের প্রেক্ষিতে ইভটিজিং এর জন্য যুব সমাজ উদ্বুদ্ধ হয়। এই ধরনের কোনো সিনেমা বা নাটকের মধ্যে এই ধরনের কোনো পার্ট বা অংশ থাকা উচিত নয় বলে আমি মনে করি। ইন্টারনেটে পর্নোগ্রাফির সহজলভ্যতা, ইন্টারনেটে বলি মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফির সহজলভ্যতা, এটা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। ক্লাস 8, 9, 10 এর ছাত্রদের হাতেও এখন পর্নোগ্রাফির অত্যন্ত সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটাও আমাদের যদি সভ্যতাকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আমাদের নারী সমাজের যদি আমরা তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই, এগুলোকে আমাদেরকে অবশ্যই নিয়ম। ইভটিজিং প্রতিরোধের উপায়, আমি কিছু বক্তব্য ইভটিজিং এর কারণের মধ্যেও প্রতিরোধের উপায় বলেছি। তারপরে এখানে আলোচনার জন্য আমরা সিস্টেমেটিক আলোচনার জন্য এখানে আমরা আরো কিছু বিষয় নিয়ে এনেছি। কঠোর আইন প্রণয়ন ও আইনের যথাযথ প্রয়োগ। শুধু আইন প্রণয়ন করলে চলবে না, আইনের যথাযথ প্রয়োগ থাকতে হবে। এ প্রসঙ্গে আমি বলে রাখি যে আমরা একটু আগে যে আমরা পড়েছি হাইকোর্টের ইভটিজিং এর সংজ্ঞা যে হাইকোর্ট বর্ণনা করেছে, হাইকোর্ট এজন্য বর্ণনা করেছে ইভটিজিং বললে এটা নারী নির্যাতনেরই আরেকটি বিকল্প রূপ, অথচ ইভটিজিং এর মাধ্যমে বিষয়টাকে হালকা করে দেখা হচ্ছে, মনে হচ্ছে না এটা উঠতি বয়সের ছেলে মেয়েদের একটু মজা ঠাট্টা হাসি ঠাট্টা বিষয়, কিন্তু এর গভীরে যে এর এর কুফল যে কত গভীরে নিহিত, এটা যখন একটা আমার বোন বা আমার কোনো আত্মীয়া যখন এই ধরনের লাঞ্ছনার শিকার হয়ে সমাজে লোক লজ্জার ভয়ে যখন আত্মহত্যার পথ বেছে নেয়, তখন আমরা বুঝতে পারি যে এটা কত মারাত্মক কাজ। বর্তমান আইনে ইভটিজিং এর কোনো সুষ্ঠু সংজ্ঞা ছিল না বিধায় তাদেরকে ইভটিজারদেরকে যথাযথভাবে বিচারের প্রক্রিয়া আনা যেত না বিধায় মহিলা সমিতির এক মামলার প্রেক্ষিতে হাইকোর্ট শতপ্রবৃত্ত হয়ে ইভটিজিং এর সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং হাইকোর্ট যে সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্টকে জন্য ধন্যবাদ জানাই আমরা। সুতরাং আইন প্রণয়নের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ হয় সে ব্যাপারে আমাদের সমাজ বা আইন সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা হতে শুরু করে বিচার আদালত হতে শুরু করে সংশ্লিষ্ট সকলকে ব্যাপারে কঠোর ভূমিকা রাখতে হবে। পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। আমি মনে করি আমাদের পাঠ্যপুস্তকে ক্লাস 3 থেকে 2 বা 3 থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা স্তরে নারীদের প্রতি সদাচরণ, নারীদের প্রতি অসদাচরণ আচরণের পরিণতি, এগুলো সম্পর্কে প্রত্যেক স্তরে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত থাকা উচিত। ইভটিজিং এর বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে এবং এই ইভটিজিং এর বিরুদ্ধে সমাজে আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, গণসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রত্যেক ঘরে আমাদের মা বোন আছে, আমরা যারা পুরুষ আছি আমরাও কোনো মায়ের সন্তান, সুতরাং আমাদের দ্বারা কেন নারীরা নির্যাতিত হবে, টিজিং এর শিকার হবে, এই বিষয়গুলো আমাদেরকে আমাদের সমাজে সাধারণ মানুষের মধ্যে শিক্ষিত অশিক্ষিত সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আকাশ সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে হবে। আগেই বলেছি আকাশ সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের উঠতি বয়সের
যুবকরাও ইসরে পাকা হয়ে যাচ্ছে, তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সুতরাং সংস্কৃতির নামে যেন অপসংস্কৃতির বিকাশ না ঘটে, সে ব্যাপারে আমাদের মিডিয়া যারা আছে, মিডিয়া সংশ্লিষ্ট যারা আছে, তাদেরকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। নারী পুরুষের পোশাক আশাকের শালীনতা বজায় রাখতে হবে। ধর্মীয় নির্দেশনা অনুযায়ী আমাদেরকে পোশাক আশাক, বিশেষ করে মুসলিম সমাজের ব্যাপারে তো আমি বলবো, পবিত্র কোরআন এবং হাদিসের যে নির্দেশনা অনুযায়ী আমাদের মা বোনরা বা আমরা পুরুষরা বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের পোশাক আশাক করছি, এই অধিকাংশ পোশাক ইসলাম এলাও করা। সুতরাং আমাদের নারী পুরুষ উভয়ের পোশাক আশাকের শালীনতা আমাদেরকে বজায় রাখতে হবে। ইন্টারনেটের পণ্য সাইটগুলো নিষিদ্ধ করতে হবে। আমাদের দেশে অজস্র ইন্টারনেটের পণ্য সাইট আছে। এটা আমাদের মুসলিম দেশ হিসেবে আমাদের জন্য এটা কলঙ্কজনক। যে দেশের প্রধানমন্ত্রী নারী, যে দেশের বিরোধী দলীয় নেত্রী নারী, যে দেশের পার্লামেন্টের স্পিকার নারী, সে দেশে যদি নারীদের জীবন নিয়ে, নারীদের সম্মান নিয়ে টানাহেঁচড়া করা হয়, তাহলে আমাদের এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে? আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রধানমন্ত্রী হতে শুরু করে, বিরোধী দলের নেত্রী, স্পিকার হতে শুরু করে, প্রত্যেকে নারীদের ইজ্জত সম্মান ধ্বংস হয় এই ধরনের যত মিডিয়া আছে, যত মাধ্যম আছে, সকল কিছুকে নিষিদ্ধ করা হবে, পর্ন সাইটগুলো নিষিদ্ধ করা হবে এবং সিনেমা টেলিভিশনের সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। ইলেকট্রনিক্স মিডিয়ায় সুস্থ নাটক, সিনেমা, বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করতে হবে। বিনোদনমূলক অনুষ্ঠানের নামে এমন কোনো নাটকের বা সিনেমার এমন কোনো কিছু উপস্থাপন করা যাবে না যেখানে যুব সমাজ নারীদের প্রতি টিজিং এর করার জন্য উদ্বুদ্ধ হয়। আমরা দেখতে পাই, এখানে আজকে ক্লাস সে না বলেও পারছি না, আমরা আমাদের দেশের সিনেমাগুলোতে দেখতে পাই একটা কমন চিত্র, যে এক যুবক কোনো নারীকে টেনে নিয়ে যাচ্ছে, এবং নাটকেও আমরা এই ধরনের প্রেমের প্রস্তাব দিচ্ছে, প্রেমে রাজি না হলে নানা ধরনের তার উপর অত্যাচার করছে। তো এইগুলা আমাদের নাটকের, আমাদের সিনেমার উপজীব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা কি এগুলো বিকল্প কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না? একটা ধরুন, একটা একটা ছেলে সন্তান জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে যখন সে টিভির সামনে বসছে, সে বিভিন্ন সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, নাটকের মধ্যে যে নারীর সাথে খারাপ আচরণ করতেছে, নারীকে টেনে নিয়ে যাচ্ছে, সে বাঁচাও বাঁচাও করেছে, চিৎকার করতেছে, তাহলে তার মাইন্ডসেটটা কি হচ্ছে? তার মাইন্ডসেটটা হচ্ছে যে নারীর সাথে এই ধরনের আচরণ করা যায়। ছোটকাল থেকে তাহলে এই ধরনের একটা ধারণা সে পেয়ে যাচ্ছে। বড় হলে সে এই ধারণারই, যে তার মনের মধ্যে বদ্ধমূল হওয়া এই ধারণাটাকে সে অ্যাপ্লাই করার জন্য সে চেষ্টা করে থাকে। আমরা আশা করব ইলেকট্রনিক্স মিডিয়াগুলো এই ধরনের নাটক, এই ধরনের সিনেমা তারা করবেন না। মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তাদের প্রতি আমাদের এই প্রত্যাশা থাকবে। এরপরে নারী ইভটিজিং প্রতিরোধের উপায়ের মধ্যে আমরা প্রস্তাব করছি ব্যক্তিগত নিরাপত্তার সাথে মেয়েদেরকে বাধ্যতামূলক আনকমব্যাট ট্রেনিং এর আওতায় আনা, অর্থাৎ মেয়েরা যেন ইভটিজারদেরকে, সন্ত্রাসী মাস্তানদেরকে যেন মাস্তানদের এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তারা যেন সুরক্ষা করতে পারে। প্রত্যেক আমাদের মেয়েদেরকে ছোটকাল থেকে তাদেরকে কারাতে, কুংফু টাইপের এই ধরনের আনকমব্যাট ট্রেনিং এর আওতায় নিয়ে আসলে অন্ততপক্ষে তারা তাদেরকে এই ধরনের অস্বস্তিকর পরিবেশ থেকে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারবে। এবং এক্ষেত্রে তারা, আমার বিশ্বাস যে তারা যদি এই ধরনের ট্রেনিং তাদের থাকে, তারা এই দু চারজন বকা ডেকে তারা পিটিয়ে তারা নিজেদেরকে নিরাপদে তারা বাসায় ফিরতে পারবে।
এটা আমরা একটা দলীয় কাজ দিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা অনলাইন ক্লাস, এটা ক্লাসরুম ভিত্তিক যদি ক্লাস হতো তাহলে এই দলীয় কাজটা আমরা আমরা সম্পন্ন করতে পারতাম। প্রথম দলকে আমাদের চিন্তা ছিল 5টি কুফল পোস্টার পেপারে লিখে তারা বোর্ডে টাঙিয়ে দিবে, আর দ্বিতীয় দলকে আমরা কাজ দিতাম ইভ টিজিং প্রতিরোধের 5টি উপায় পোস্টার পেপারে লিখে তারা বোর্ডে টাঙাবে। কিন্তু অনলাইন কারণে এটা আমাদের জন্য সম্ভব নয়। পাঠ মূল্যায়ন, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কি পেলাম? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পাঠ মূল্যায়নের মধ্যে আমি কয়েকটা ছবি উপস্থাপন করেছি। একটা প্রথম মাঝের উপরে মাঝের ছবিতে দেখা যাচ্ছে একটা মেয়ের ঝুলন্ত অবস্থার মরদেহ। তার পাশে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের আর্মড কমব্যাট ট্রেনিং আমরা দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা বখাটেদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, তারা প্লে কার্ড নিয়ে তাদেরকে প্রতিরোধের আহ্বান জানিয়ে তারা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বখাটে সুকল্ড লিটনের ফাঁসির দাবিতে মেয়েরা মিছিল বের করেছে। এই ছবিগুলো দেখে আমরা বলছি যে উপরের ছবিগুলো প্রত্যক্ষ করো, তোমরা এই ছবিগুলোকে প্রত্যক্ষ করবা, ভালোভাবে দেখবা, অনুধাবন করবা, এবং কোন ছবিটি আজকের এখন আমরা যে আলোচনা করলাম আলোচিত কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট সংক্ষেপে তুমি বর্ণনা করো। ফাঁসি, একটা মেয়ে ফাঁসিতে ঝুলে আছে, কেন সে ফাঁসি দিল, এর কারণ কি? হ্যাঁ, এটা আমাদের আজকের আলোচনার কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? আনকমব্যাট ট্রেনিংটা আমাদের আলোচনার কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? এই প্রতিবাদ, তারা বখাটেপনার প্রতিবাদে তারা রাস্তায় মনোমিছিল করছে, তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। এরপর বখাটেদের ফাঁসির দাবিতে মেয়েরা মিছিল বের করেছে। কোনটি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট আমাদের আলোচনার সাথে যোগসূত্র তৈরি করে তোমরা এটা একটা বর্ণনা দেবে, তাহলে বুঝতে পারবে যে তোমরা বুঝেছো আমার ক্লাস। আর পাশাপাশি একটা বাইরের কাজও তোমাদেরকে দিতে চাই। বন্ধের মধ্যে মাহে রমজানের শেষ, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এটা একটা সহজ একটা বিষয়। এই আজকের যে আলোচনা করেছি এই আলোচনার উপর নির্ভর করে ভিত্তি করে তোমরা এই কাজটুকু করার চেষ্টা করো। ইভ টিজিং আমাদের সমাজে নারী শিক্ষায় কি প্রভাব ফেলতে পারে বর্ণনা করো। এটা তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকতে পারে। আমাদের সমাজের নারীদের যদি অংশগ্রহণ যদি না থাকে সকল ক্ষেত্রে উন্নয়নে, যদি তারা যদি অংশগ্রহণ করতে হয় তারা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, কিন্তু তারা যদি ইভ টিজিং এর শিকার হয়, তারা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে না পারে, তাহলে তারা কিভাবে সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে তারা কিভাবে এগিয়ে যাবে? সুতরাং ইভ টিজিং আমাদের সমাজে নারী শিক্ষায় কি প্রভাব ফেলতে পারে বর্ণনা করো। এটা একটা ব্রড কোশ্চেন হিসেবে তোমরা উত্তর তৈরি করবা, আমি আশা করছি। এরপর আজকের আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে ফেসবুকে ইনবক্সে আমাকে প্রশ্ন করবা, তাহলে আমি সেটা উত্তর দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠদান কার্যক্রম আমরা এখানেই শেষ করব। সর্বশেষ তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইসলামিক স্টাডিজ বিষয়ের ছাত্র হিসেবে তোমরা এই যে সমাজের ব্যাপক মহামারী আকারে দেখা দিয়েছে ইভ টিজিং, এই ইভ টিজিং এর বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হতে হবে। ইভ টিজিং এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
তোমাদের সহপাঠী ছাত্র বন্ধুদের মধ্যে যদি এই ধরনের মানসিকতা সম্পন্ন কোনো বন্ধু থেকে থাকে, তাদেরকে এই অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তোমাদের প্রত্যেককে চেঞ্জ মেকারের ভূমিকা। আশা করি তোমরা এ ব্যাপারে তোমাদের দায়িত্ব সচেতন হবে। আর পবিত্র ঈদ উল ফিতর প্রত্যাসন্ন, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে হবে। এই ক্ষেত্রে যেন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যেন আমরা শিথিলতা প্রদর্শন না করি, তাহলে আমরা করোনার এই গজব থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, করোনার গজব থেকে আমাদেরকে মুক্তি দিন। আল্লাহ হাফেজ।